ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপি নিয়ে কয়েকটি কথা বলতে চাই। শুধু এনসিপি নিয়ে না, মানে সামগ্রিকভাবে তাদের অবস্থা কি, কি কারণে তাদের অবস্থা কেমন এবং তাদের কি করা উচিত। ছাত্ররা বলতে চায় যে এই ৩৭শে জুলাই যে আন্দোলন অভ্যুত্থান হলো সেটার দাবিদার তারা, যদিও আমরা ওই সময় দেখেছি দলমত নির্বিশেষে সবাই সমর্থন করেছে। তো সেই বিষয়ে আমি তাদের পক্ষে একটু পজিটিভ কথা বলি। আমরা যদি কল্পনা করি যে ছাত্ররা হটাইলো কাদেরকে, ছাত্ররা হটাইলো কিন্তু আওয়ামী লীগকে। আবার যদি কল্পনা করি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কল্পনা করি, তাহলে সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা? এই ছাত্ররা। সুতরাং আবার ক্ষমতায় যদি আওয়ামী লীগ আসে, তাহলে যারা বিপদে পড়বে তারাই হলো আন্দোলনের দাবিদার মূলত। সেই হিসাবে তাদের দাবিটা অযৌক্তিক নয়। এবং আজকে তাদের এই আন্দোলনের কারণে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, যে যাই মন চায় বলতে পারতেছে। এবং অনেক কথা অনেকে বলতেছেন, যাকে মানে এই মুহূর্তে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো এবং অন্তত কয়েক হাজার লোক আবার কাস্টডিতে চলে যেত শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে। আবার বহু মিথ্যা মামলায় যারা আসামি ছিল, এখনো আছে, তারা কিন্তু মামলা হয়তো উঠে নাই, কিন্তু মামলার পেরেশানিটা অনেকখানি কমে গেছে। তো এইগুলার জন্য অবশ্যই তারা কৃতিত্বের দাবিদার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু রাজনীতির নিয়মই হইল যে লক্ষ লোকের গ্যাদারিং হবে, 10 লক্ষ লোকের গ্যাদারিং হবে, 500 জনের সুবিধা নেবে। এটাই হলো রাজনীতির নিয়ম। এই রাজনীতির মাঠে যখন বক্তব্য দেয়, পল্টন ময়দান, সরারদি উদ্যান, যেখানেই বক্তব্য দেয়, মঞ্চে উপবিষ্ট থাকেন 15 জন 20 জন লোক, সামনে থাকে লক্ষ লক্ষ লোক। যখন নির্বাচন হয়, ফলাফল হয়, তখন দেখা যায় যে 50 জন লোকে 18 কোটি লোককে চালায়। গ্যাদারিং ছিল সবসময় লক্ষ লক্ষ লোকের। তার মানে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং থেকে সামান্য কিছু লোকের সুবিধা নেওয়াটাই হলো রাজনীতি বা রাজনীতির থিওরি। সেই হিসাবে ৩৬শে জুলাইয়ের যে আন্দোলন, তাতে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং ছিল। তার থেকে এখন আবার পরবর্তীকালে কারা সুবিধা নিতে পারে, এটা হইলো রাজনীতি। এখন যদি আপনি দেশপ্রেম বলেন, দেশকে ভালোবাসবেন, দেশের চিন্তা করেন, মানুষের চিন্তা করেন, সেটা একটা পার্ট। আরেকটা পার্ট হইলো যে আমি ক্ষমতায় যেতে হবে, আমি ক্ষমতায় যাব, আমি সরকার গঠন করব, সেটা আরেকটা পার্ট। কেউ কেউ রাজনীতি করে এমন যে তার ক্ষমতায় যাওয়ার চিন্তাও নাই, মানসিকতাও নাই, হয়তো যাবেও না কোনোদিন, কিন্তু টাইম টু টাইম কথা বলে যাচ্ছে। এই কারণে বলে যাচ্ছে যে তার কথা শুনে যদি দুইটা মানুষও দুইটা শব্দকে একসেপ্ট করে, ওটাই তার রাজনীতি। সেই হিসাবে বলছি যে ছাত্ররা যে আন্দোলনটা করেছিল, তারপরে কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারেনি। তাদের উদ্যত্তপূর্ণ আচরণ হয় নাই, তাও কিন্তু নয়। আবার আমি হয়তো নতুন রাজনৈতিক দল আমার নাই কোনো, সে কারণে হয়তো রাজনৈতিক দল ওই এনসিপির খুব ভালোভাবে ওয়েলকাম করেছি। কিন্তু আমার যদি রাজনৈতিক দল থাকতো, আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতাম, তাহলে কিন্তু আমি তাদের মতো হয়তো উপরে যাই বলি না কেন, ভিতরে ভাবতাম তাকে প্রতিদ্বন্দ্বী। এখন বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা আমাদের চলমান, সেটাকে ভাবতে মাথায় রেখে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। আমি আজকে পর্যন্ত ছাত্রদের ম্যানিফেস্টো আমরা জানতে পারিনি, তাদের রাজনৈতিক অবকাঠামোকে আমরা জানতে পারিনি, তারা কি করতে চায় কংক্রিট তা আমরা জানতে পারিনি। কিন্তু আমরা বাহ্যিকভাবে যে 2-4টা শব্দ পেয়েছি, সেই শব্দগুলোর সাথে কিন্তু একটা ভূ রাজনীতির গন্ধ আসে। ভূ রাজনীতির গন্ধ বলতে এরকম যে আমরা শুরুতে এমন কথাও শুনেছি, এই সরকার বলেছে যদি আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট হয়, তাহলে প্রতিবেশী ভারত তথা 7 সিস্টারও অস্থিতিশীল হয়ে উঠবে। এই কথাটা বলার পর ন্যাচারালি তাদের ভালোভাবে নেয়ার কথা না, তখনকার কথা। তখন কিন্তু সরকার গঠন আমাদের হয় নাই। কিন্তু তারপর সরকার গঠিত হওয়ার পর সম্প্রতি আমাদের এই নতুন ছাত্রদের এনসিপি যারা করেছে, তাদের অনেকেই চট করে বলে ফেলেছে এমন কথাও যে প্রয়োজনে আমরা চিকেন নেক বন্ধ করে দিব। এই যে খুব সেন্সিটিভ জায়গা চিকেন নেক, ইভেন আমাদের প্রধান উপদেষ্টা চায়না সফরে গিয়ে সেখানে গিয়ে বলে আসছেন যে 7 সিস্টারের সমুদ্র যাওয়ার দরজা বা পথ বা উইন্ডো কিন্তু শুধু বাংলাদেশ। যদি সে অ্যাবসলিউটলি পজিটিভ অর্থে বলছেন যে ব্যবসা বাণিজ্য যদি এস্টাবলিশ করা হয়, তাহলে 7 সিস্টার লাভবান হবে। যদি মিল ইন্ডাস্ট্রি করা হয় এবং সমুদ্র পথ হিসেবে যে আমাদের এটা ব্যবহার করে এই 7 সিস্টার, তাতেও আমরা লাভবান হব। কিন্তু প্রশ্ন আমার সেখানে নয়, প্রশ্ন আপনাকে বলার আগে বুঝতে হবে। কারণ আমি বলেছি ইউনূস সাহেব দেবতা না, তার ভুল ত্রুটি হতে পারে, উনি পলিটিক্যাল লোক না, কথাটা এভাবে বলে ফেলছেন। কিন্তু কথাটা কি সহজভাবে নিয়েছে প্রতিবেশী দেশ? আমার কাছে মনে হয় না। কারণ প্রতিবেশী দেশ সহজভাবে নেয়ার না নিলে কি করব, কথাটা হলো এখানে। আমি যেমন কোর্টে মামলা করি, আমি কোর্টের কাছে রিলিফ চাইতেছি, অনেক কিছু বুঝায় রিলিফ চাইতেছি, কিন্তু কোর্ট যতক্ষণ পর্যন্ত আমার সাথে ঐক্যমত্যে না আসে কিংবা আমার মতো করে না বোঝে, ততক্ষণ পর্যন্ত আমি রিলিফটা পাচ্ছি না। সুতরাং আপনি যখন কথা বলবেন, তখন আপনাকে ভাবতে হবে আপনার মতো করে আরেকজন বুঝবে কিনা। কিন্তু ছাত্র এমন কিছু কথা বলে ফেলেছেন, আপনারা কিন্তু আমি একেবারে সরাসরি যদি বলি,
প্রতিবেশী দেশ আপনাদেরকে খুব ভালোভাবে একসেপ্ট করার মতো কথাবার্তা বা কার্যক্রম আপনারা করেননি। এখন বলতে পারেন কেন? অফকোর্স আমি যে জায়গাটায় থাকবো সেই জায়গায় আমার যে প্রতিবেশী থাকবে সে কিন্তু আমাকে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিবেশী যেহেতু বদলানো যায় না, সেহেতু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হয়, এটাই নিয়ম। এখন ভারত বড় দেশ, বাংলাদেশ ছোট দেশ, সেই আলোচনা আমি করতেছি না, কিন্তু আপনারা কিছু ডাউট তৈরি করে ফেলেছেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ আমি ওই রকম রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু যেহেতু ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ খুব একটা ইম্পর্টেন্ট অবস্থানে আছে, আর ডেফিনেটলি চিকেন নেক তাদের একমাত্র পথ, সেক্ষেত্রে এই কথাটা বললে তারা একটু চিন্তিত হয়ে পড়ে, এটা খুবই স্বাভাবিক। তো সেই হিসাবে যদি বলি এটা রিকভার করা খুব জরুরি। আপনারা কিভাবে করবেন? হয়তো কেউ আমাকে বলবে যে ও কথায় খুব সহজে বলে ফেলে, ভারত যাব না, ভারত বয়কট করবো, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ ইয়োর পার্সোনাল ইস্যু। চিকিৎসার জন্য আপনি ভারত যাবেন না, চিকিৎসার জন্য চায়না যাবেন, সেটা ভিন্ন কথা। শপিং করার জন্য ভারত যাবেন না, দরকার নাই তো শপিং করার জন্য ভারত যাওয়ার, ভারতের মাল ঢাকায় আসে, কিংবা আপনি পাওয়া কোনো কঠিন কিছু না। আমি এগুলো আমার কাছে সাবজেক্ট না, কিন্তু রাষ্ট্রীয় লেভেলে যদি চিন্তা করেন, গ্লোবাল ভিলেজ যদি চিন্তা করেন, ডিজিটাল যুগ যদি চিন্তা করেন, তাহলে এক দেশের সাথে আরেক দেশের মারাত্মক সুসম্পর্ক থাকতে হবে। আমি আমেরিকা না, আমি চায়না না যে ধমক দিয়ে করব। এখন আবার শুনতেছি যে আরাকান ইস্যু আছে, আরাকানরে কোঅপারেশন করা, আমেরিকান আর্মির কোঅপারেশন করা, এই ধরনের কথাবার্তা শুনতেছি। এগুলো যাই কিছু বলেন না কেন, ফার্মা কিন্তু চায়নার জন্য খুব সেন্সিটিভ ইস্যু, এগুলা আমাদের মাথায় রাখতে হবে। এখন এটা হয়তো ইউনূস সাহেবের মতো একটা হেভি ওয়েট, ওনার কিছু আসে যায় না, বাট উনি তো সবসময় থাকতেছেন না। আর সবসময় থাকলেই কি হবে? বৈরী সম্পর্ক রেখে থাকা যাবে না। আর ছাত্র যারা নতুন দল করেছেন তাদের ভিতরে গ্রহণযোগ্য কোনো পার্সোনালিটি নাই। এখন গ্রহণযোগ্য পার্সোনালিটি বলতে একমাত্র নাইস সাহেব আছেন, মানে সাবেক উপদেষ্টা বলা যায়। তো সুতরাং আপনার রাজনীতি করুন, ভালো কথা। আমি মনে করি আপনার রাজনীতিতে অবশ্যই বিশ্ব রাজনীতি খেয়াল রাখতে হবে, ভূ রাজনীতি খেয়াল রাখতে হবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এনশিওর করতে হবে, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে, এবং সেটা আপনার সমতা বলেন, সমঝোতা বলেন, ন্যায্যতা বলেন, অফকোর্স সেগুলো থাকবে, কিন্তু মানে বেপরোয়া কথা বলা যাবে না। এক। দুই, এর ভিতরে যদি একবার আপনার ডাউট ঢুকে যায়, যেমন এখন এই দেশের রাজনীতিবিদ যারা নির্বাচন করলেই ক্ষমতা আসবে, তাদের ভিতরে ডাউট ঢুকছে আপনাদের কারণে, আপনারা বলছেন নির্বাচন হতে দেবেন না, এটা এই বছর করবেন না, ডাউট ঢুকে গেছে যে নির্বাচনে আপনারা বাধাগ্রস্ত হতে পারেন। এই যে ডাউটটা আপনারা কিভাবে দূর করবেন? আমি আবারও বলছি যে প্রতিবেশী তারা একটা সেন্সিটিভ ইস্যু আমাদের জন্য। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যদি দেশ গড়তে চাই, তাহলে দলমত নির্বিশেষে, আমি যেমন ব্যক্তিগতভাবে আমি কি ফিল করি, ব্যক্তিগতভাবে ইন্ডিয়ার আস্থা থাকতে হবে বাংলাদেশের উপরে, কি যে ইন্ডিয়ার জন্য হার্মফুল কোনো ইস্যু বাংলাদেশ থাকতে পারবে না, ইন্ডিয়ার জন্য হার্মফুল কোনো ব্যক্তিদেরকে, তাদের দেশের ব্যক্তিকে আমরা আশ্রয় দিব না, একইভাবে আমাদের দেশের জন্য হার্মফুল কোনো ব্যক্তিকে তারা শেল্টার দিবে না। এবং এখানে আস্থার সম্পর্ক থাকতে হবে। শেখ হাসিনার সাথে তাদের আস্থার সম্পর্ক ছিল না, আমি নিশ্চিত করে বলতে পারি শেখ হাসিনার সাথে আস্থার সম্পর্ক ছিল না, বাট সামহাউ রাজনৈতিক ক্ষেত্রে তাদের সমস্যা হয় নাই, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা ভিন্ন কথা। আস্থার সম্পর্ক ছিল না, কারণ আস্থার সম্পর্ক থাকলে আবার চায়নার সাথে ভারতের যে সম্পর্ক, সেখানে চায়নার দহরম মরম করে হাজার হাজার কোটি টাকা ডেভেলপমেন্ট ওয়ার্কের নামে তারা আত্মসাৎ করতো না, একদিকেই থাকতো। যাই হোক, সেটা আমার মূল আলোচনার বিষয় না। আজকে ছাত্রদের যারা নতুন দল করেন তাদেরকে বলবো, ইউনূস সাহেব থাকবে না, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। কারণ ইউনূস সাহেব তার মান বিকাবেন কতক্ষণ? সেই জুন পর্যন্ত সর্বোচ্চ, ইতিমধ্যে তার মান গেছে। তাকে বাংলাদেশের লোক মাথায় তুলছিল, এখন পায়ের তলায় ফেলে দিচ্ছে, তাকে অথর্ব বলতেও দ্বিধা করছে না। ইভেন প্রতিবেশী দেশের সাথে যদি দেখা করতে 7 মাস সময় নিয়ে দেখা করছেন, এটা তার জন্য অসম্মানজনক। প্রতিবেশী, অথচ এই প্রতিবেশী কিন্তু 10 বছর আগে তাকে স্বর্ণপদক দিয়েছিল। তার মানে কি, কোথায় কোন কথায় কোন জায়গায় চলে গেছে আমার বুঝতে বাকি নাই। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে নির্বাচন করবেন না, ইউনূস সাহেব লম্বা সময় থাকবে আর আপনারা শেল্টার নেবেন, এটা টোটালি রং। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি সত্যি সত্যি আপনারা নিজেদের সার্ভাইভালের প্রশ্নে নির্বাচন করতে না দেন, নির্বাচন তফসিল দেওয়ার পরেও, তাহলে যে টার্মাল সিচুয়েশন হবে, তাতে কিন্তু তৃতীয় পক্ষ কেউ না কেউ ক্ষমতায় আসবে, কোনো সন্দেহ নাই। এবং এই তৃতীয় পক্ষ যদি ক্ষমতায় আসে, সে কিন্তু ইউনূস সাহেব আর হবেন না। এবং ইউনূস সাহেব যখন হবেন না, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজকে যে যা বলতেছে সেটা বলতে পারবেন, তারও কোনো গ্যারান্টি নেই। পাশাপাশি আমি যেটা বললাম, যেহেতু ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, ন্যায্যতা, সমতা এবং নিরাপত্তার ব্যাপারগুলো এবং আস্থার ব্যাপারগুলো এনশিওর করতে হবে, সেটা না হওয়া পর্যন্ত তারাও কিন্তু চিন্তিত থাকবে, তারাও ভাববে বাংলাদেশে কে কখন ক্ষমতায় থাকে, এবং এটা দেখার তাদের চিন্তা করার বা দেখার অবশ্যই তাদের উচিত বা অপরাধ নয়, যাই বলি না কেন। তো সবশেষে এটাই বলবো, আপনাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশটাকে নিয়ে, আপনার একটা আস্থার জায়গায় যাইতে হবে প্রতিবেশীকে নিয়ে, তারপরে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে ফ্যাসিজমকে যদি আমরা আউট করতে চাই চিরতরে, তাহলে আজকে যারা নির্বাচন দিলেই ক্ষমতায় আসবে সেটা বিএনপি, এবং আপনারা নির্বাচন দিলে কোনোভাবেই ক্ষমতায় যাবেন না, এটা আজকে পর্যন্ত নিশ্চিত। তবে যদি তেমন কোনো অবস্থান আপনারা করতে পারেন এবং সুন্দরভাবে তৈরি হইতে পারেন,
মোটামুটি ওই যে বললাম জনগণ যদি 100 জন হয়, 30 জন জনগণ আছে আজকে এই সরকারের পক্ষে, সেক্ষেত্রে এই 30টা ভোট হয়তো আপনারা অর্জন করতে পারবেন, এবং এই 30টা ভোট কম না। এবং এই 30টা ভোট যদি আপনার মোটামুটি 30টার কাছে 20টা ভোটও যদি নিশ্চিত থাকে, আর যদি এক্সিস্টিং যারা আছে তাদের সাথে সমঝোতা করে পাওয়ারের ব্যালেন্স করতে পারেন, বা আপনাদেরকে বার্গেনিং এদের মনে করে তারা ক্ষমতায় গেলে আপনার একটা জায়গায় যাবেন, এই জায়গাটায় 20% ভোট এনশিওর করতে পারলেই বিএনপি ক্ষমতায় গেলেও আপনার অপোজিশন থাকবেন, আপনি ফেসিজম চিরতরে বিদায় করতে পারবেন। সেই লক্ষ্যে হাঁটেন, সেটার জন্য